2025 সালে এখন পর্যন্ত বাংলাদেশ সহ বেশ কয়েকটি দেশ থেকে ৭২,৯০০ অভিবাসী অবৈধ পথে ইউরোপে ঢুকেছে। অবৈধ অভিবাসীরা প্রধানত বেছে নিয়েছে সমুদ্র পথ, এছাড়াও স্থলপথেও এসেছেন অসংখ্য মানুষ। আজকের এই ভিডিওতে আমরা দেখব যে অভিবাসীরা ইউরোপে আসতে প্রধানত কোন কোন রুট ব্যবহার করে থাকেন এবং ইউরোপের কোন কোন দেশে ঢোকা যায়, কত টাকা খরচ হয় এবং এসব পথে কি কি ঝুঁকি আছে। আমি এক্সপ্লেন করব এভাবে অবৈধভাবে পৌঁছানোর পর কি হয়, অ্যাকচুয়ালি ভবিষ্যৎটা কি। আমি প্রত্যেকটা সেগমেন্টে গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় সলিড তথ্য দেওয়ার চেষ্টা করব। একটা কথা শুরুতেই বলে রাখি, ভিডিও দেখে কেউ বিভ্রান্ত হবেন না এবং এভাবে ইউরোপে ঢুকতে কেউ উৎসাহিত হবেন না। ধন্যবাদ। চলুন শুরু করি। আশা করি অনেক কিছু জানা যাবে এবং আপনাদের ভালো লাগবে। বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর তথ্য মতে 2025 সালের প্রথম 6 মাসে ৭২,৯০০ অভিবাসী ইউরোপে এভাবে অবৈধভাবে প্রবেশ করেছেন, যা পূর্বের বছরের তুলনায় কিছুটা কম, কিন্তু মৃত্যুর ঘটনা বেড়েছে। 760টির মতো মৃত্যুর ঘটনা ঘটেছে। উদ্বেগের বিষয় হল বিগত 11 বছরে মোট মৃত্যুর সংখ্যা 32,000 প্লাস এবং নিখোঁজ রয়েছেন আরও 31,367 জন মানুষ। IOM বা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনস যে সংস্থাটি আছে, তারা কনফার্মড মৃত্যু অর্থাৎ যাদের ডেড বডি পাওয়া গেছে এবং যারা নিখোঁজ রয়েছেন এই সমস্ত ডাটা একসাথে করে 63,000 মানুষ হতাহতের একটা তথ্য দিয়েছে। টারজান ভিসা নামে একটা ভিসা প্রচলিত আছে বাংলাদেশে, আমাদের গ্রামাঞ্চলে অনেকে বলে এটা একটা টার্ম, যদিও এটা বিদ্রূপ করে বলা হয়, কিন্তু আমি তা করছি না মোটেই। এভাবে বর্ডার ক্রস করে আসাটা শুরুতে অনেক রোমাঞ্চকর এবং অ্যাডভেঞ্চারাস মনে হতে পারে, একটা সময় এসে তার অ্যাডভেঞ্চারাস মনে হয় না, তখন জীবন বাঁচিয়ে রাখাটাই প্রধান চ্যালেঞ্জ হয়ে ওঠে। এবার চলুন দেখি যে কোন কোন রুট ব্যবহার করে অ্যাকচুয়ালি ইউরোপে ঢোকা যায়। প্রথমে যে রুটটা সবচেয়ে বহুল ব্যবহৃত যে রুটটা, সেটাকে বলে মধ্য ভূমধ্যসাগর রুট। ভূমধ্যসাগরের পারে এক লাইনে থাকা 3 দেশ, তিউনিসিয়া আপনারা জানেন 2010 সালে যেখানে আরব স্প্রিং বা আরব বসন্ত হয়েছিল, সেই দেশটা, লিবিয়া এবং মিশর। মূলত মধ্য ভূমধ্যসাগরের এই রুট হয়ে যদি কেউ ইউরোপে আসতে চায় তাহলে এই 3 দেশের যে কোনো একটিকে অবশ্যই ট্রানজিট হিসেবে ব্যবহার করতে হবে। তিউনিসিয়াতে অর্থনৈতিক এবং নিরাপত্তাজনিত কারণ আছে, এছাড়াও যুদ্ধ সংঘাত এবং দুর্নীতিগ্রস্ত সরকার থেকে বাঁচতে উত্তর দিকে পালিয়ে আসা যে সাব সাহারান আফ্রিকান যে শরণার্থীরা আছে ওইসব কান্ট্রির, তারা এই তিউনিসিয়াতে আটকা পড়েন এবং তাদের একটা বড় অংশ ইউরোপের দিকে মুভ করতে থাকে। এছাড়াও মিশর, লিবিয়ায় প্রচুর বাংলাদেশি, ইন্ডিয়ান এবং পাকিস্তানি সহ বেশ কয়েকটি আফ্রিকান দেশের শরণার্থীরা ইউরোপে আসার জন্য এই 3 দেশকে ট্রানজিট হিসেবে ব্যবহার করে থাকেন। একটু খেয়াল করুন, এই 3 দেশই কিন্তু ভূমধ্যসাগরের পাড়ে অবস্থিত। যদি এই সাগর পাড়ি দেওয়া যায় তাহলেই কিন্তু আপনি ইটালির সিসিলি অথবা ল্যাম্পেদুসা দ্বীপে পৌঁছাতে পারলেন, মানে আপনি ইউরোপে ঢুকে গেলেন। শুনতে যতটা সহজ মনে হচ্ছে, বাস্তব চিত্র কিন্তু সম্পূর্ণই ভিন্ন। এখানে বৈরী সাগরের ছোট ছোট নৌকায় করে আসাটা একটা আত্মহত্যার মতো অবস্থা। দ্বিতীয় যে রুটটি আছে, যেটি সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, সেটি হচ্ছে পশ্চিম ভূমধ্যসাগরীয় রুট। এই রুটটি ইউরোপে অবৈধ অভিবাসী প্রবেশের একটা গুরুত্বপূর্ণ পথ। বিশেষ করে আফ্রিকা থেকে তুলনামূলকভাবে খুব সহজেই স্পেনে পৌঁছে যাওয়া যায়। ভূমধ্যসাগরের পশ্চিমাঞ্চলের দেশ মরক্কো এবং আলজেরিয়াকে সেক্ষেত্রে ট্রানজিট হিসেবে ব্যবহার করতে হয়। যদি আপনারা ম্যাপে দেখেন, মরক্কো ও আলজেরিয়ার অবস্থান ইউরোপের খুব কাছাকাছি। মরক্কো থেকে স্পেনের এমন কিছু অংশ আছে যেগুলোর দূরত্ব মাত্র 14 কিলোমিটার। সেখানে খুব কম দূরত্বে সিউটা ও মেলিলা নামে 2টা স্প্যানিশ ছিটমহল আছে, যেগুলো ইউরোপীয় ইউনিয়নের অংশ। একবার যদি সেখানে পৌঁছাতে পারেন, তারপর সেখান থেকে স্পেনের মূল ভূখণ্ড আন্দালুসিয়ার উপকূলে ঢুকে যাওয়া যায়। এই রুটে মানুষের নিরাপত্তা নজরদারি কম থাকলেও প্রকৃতির নজরদারি কিন্তু অনেক বেশি। সাগর এখানে খুবই উত্তাল থাকে। এছাড়া ছোট ছোট নৌকায় করে পাড়ি দিতে গিয়ে বেশিরভাগ নৌকায় ডুবে যায়। আফ্রিকার দরিদ্র দেশ মালি, গিনি, আইভরি কোস্ট, সেনেগাল, ক্যামেরুন, নাইজেরিয়া, বুর্কিনা ফাসো থেকে বেশিরভাগ অভিবাসী মরুভূমি পার হয়ে প্রথমে মরক্কো এবং আলজেরিয়ায় আসে, তারপর সেখান থেকে পশ্চিম ভূমধ্যসাগরীয় রুটে স্পেনের দিকে পাড়ি জমায়। তাদের সাথে ইন্ডিয়ান, নেপালি, পাকিস্তানি আরো অনেকে আছেন যারা যোগ দেন। মরক্কো, আলজেরিয়াতে অনেকেই মাসের পর মাস অবস্থান করেন একটা সঠিক উপায় বের করার জন্য, মানে একটা সঠিক লিঙ্ক বের করার জন্য। এভাবেই অনেকেই পশ্চিম ভূমধ্যসাগরীয় রুট ব্যবহার করে স্পেনে পৌঁছান, আবার বেশিরভাগই নিখোঁজ হয়ে যান বা নিহত হন। পূর্ব ভূমধ্যসাগরীয় রুট।
এই রুট ব্যবহার করতে আগে আপনাকে আসতে হবে তুরস্কে। তুরস্ক থেকে ট্রানজিট নিয়ে সেখান থেকে গ্রিসে পৌঁছাতে হয়। কিভাবে পৌঁছাতে হয় সেটাই বলছি। ইউরোপের দক্ষিণ পূর্বে যে বলকান অঞ্চল আছে আমরা জানি, বলকান অঞ্চল পার হয়ে কিছুটা স্থলপথ অর্থাৎ রাস্তাঘাট, জঙ্গল, পাহাড় এগুলো পাড়ি দিতে হবে। গ্রিসের মূল অংশে ঢোকার আগে অ্যাব্রোস নামে একটা নদী আছে, সেই নদী পার হয়ে সরাসরি গ্রিসের মূল ভূখণ্ডে ঢোকা যায়। শুনতে খুবই অ্যাডভেঞ্চারাস মনে হচ্ছে, কিন্তু পথটা খুবই খুবই ঝুঁকিপূর্ণ। এই রুটে পানিপথ কম, তাই নৌকা বা ট্রলার ডুবে যাওয়ার রিস্ক কম। কিন্তু মূল প্রবলেম হইলো গ্রিসের এই অঞ্চলে প্রচুর চেক হয়, মানে একেবারে শুট অন সাইট, দেখা মাত্র গুলির মতো অবস্থা। অনেক সময় হয়তো গোলাগুলির ঘটনা ঘটছে যা মিডিয়াও আসে নাই, কারণ অঞ্চলটা খুবই প্রত্যন্ত অঞ্চল। এছাড়া বেশিরভাগ সময় গ্রিক সীমান্তরক্ষীদের হাতে ধরা খায় অনেক দল, তখন তাদেরকে আবার পুশব্যাক করে দেওয়া হয়। বলকান রুট আপনারা জানেন, আলবেনিয়া, বসনিয়া, হার্জেগোভিনা, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, কসোভো, মন্টিনিগ্রো, উত্তর মেসিডোনিয়া, রোমানিয়া, আংশিকভাবে সার্বিয়া, স্লোভেনিয়ার কিছু অংশ এবং তুরস্কের শুধু ইউরোপীয় অংশ, এই দেশগুলো মিলে কিন্তু বলকান রাষ্ট্র বলা হয়। যাদের সমুদ্র ভীতি আছে তারা বেসিক্যালি এই রুটটা ব্যবহার করতে পারেন। তাছাড়া বলকান দেশগুলো এসব ইললিগ্যাল ক্রসিং এ বেশি একটা কড়াকড়ি থাকে না অনেক সময়। তুলনামূলক কম ঝুঁকি নিয়ে পশ্চিম ইউরোপে ঢোকার একটা অন্যতম রুট হচ্ছে এটি। এই রুটে জঙ্গল পাড়ি দিয়ে পায়ে হেঁটে বা অনেক সময় মালবাহী ট্রাকে লুকিয়ে আসতে হয়, তবে সেক্ষেত্রে অবশ্যই স্মাগলারদের সাহায্য আপনার লাগবে এবং সেখানে প্রায় 1.5 থেকে 2,000 ইউরো পর্যন্ত খরচ হতে পারে, অনেক সময় আরো বেশি, যার কাছ থেকে যেরকম পায়। বলকান দেশগুলোর তুলনামূলকভাবে গরিব, কাজের সুযোগ কম, মজুরি কম, জীবনযাত্রার মান ভালো না এবং ইত্যাদি কারণে এসব দেশ শুধু ট্রানজিট হিসেবে ব্যবহার করা হয়। তাছাড়া সবাই ওই সেনজেনের যে মূল জোন সেইখানে প্রবেশ করতে চায়, এতে ইউরোপের অনেক দেশে বিনা বাধায় চলাফেরা করা যায়, তাই এই বলকান স্টেটে কেউ সাধারণত থাকে না। এই রুটে তুরস্ক হয়ে গ্রিস ও বুলগেরিয়া ঢুকে তারপর সেখান থেকে মধ্য ইউরোপের দিকে চলে যাওয়া যায়, অর্থাৎ শেষ পর্যন্ত অস্ট্রিয়া, জার্মানি ও ফ্রান্সে পৌঁছানো তুলনামূলকভাবে অনেক বেশি সহজ। সবচাইতে ডেঞ্জারাস যে রুটটা ব্যবহার করে থাকে অভিবাসীরা সেটা হচ্ছে বেলারুশ রুট, পোল্যান্ড বা লিথুনিয়া সীমান্ত। এই বেলারুশ রুট হচ্ছে সবচেয়ে ডেঞ্জারাস। কেন বুঝিয়ে বলছি। অনেক দালাল আছে এখানে এসে অনেক সময় ব্ল্যাকমেলিং করে এবং অনেক বেশি টাকা দাবি করে থাকে। আমার এই যে একটা ভিডিও আছে, এই ভিডিওতে আমি বলছিলাম যে স্টকহোমে আমার এক বাংলাদেশি ভাইয়ের সাথে পরিচয় আছে, যিনি এই রুটে মূলত ইউরোপে এসেছিলেন এবং সেখানে আপেল খেয়ে প্রায় সপ্তাহখানেক সার্ভাইভ করতে হয়েছিল তাকে। সেই গল্পটা আছে, আপনারা ইন্টারেস্টেড ফিল করলে দেখে আসতে পারেন। এই রুট ব্যবহার করতে হলে আপনাকে প্রথমে যে কোনোভাবে বেলারুশ আসতে হবে। অনেক দেশ থেকে কিন্তু রাশিয়ার ভিসা হয়। আপনার পাসপোর্টে যদি রাশিয়ান ভিসা থাকে তাহলে আপনি বিনা বাধায় বৈধভাবেই বেলারুশ পৌঁছাতে পারবেন। সেখানে বেলারুশের রাজধানী মিনস্কে যেতে হবে আপনাকে। মিনস্কে আপনি একটু চেষ্টা তদবির করলে এজেন্ট বা দালালদের লিঙ্ক আপনি পেয়ে যাবেন যারা এই ধরনের কাজ করে, অর্থাৎ আপনাকে বর্ডার ক্রস করতে সাহায্য করবে। আমার কাছে যতদূর তথ্য আছে, আমি অনেকজনের সাথে কথা বলেছি, তারা তাদের পরিচয় এক্সপোজ করতে চায় না। এনিওয়ে, ডিফারেন্ট ডিসকাশন। যতদূর জানি যে ইউক্রেনিয়ান অনেকে আছেন যারা পোল্যান্ডে দীর্ঘদিন ধরে বসবাস করছেন, তারা মূলত এই কাজটা করেন এবং বেলারুশে তাদের কিছু দালাল বা এজেন্ট নিয়োগ করা আছে। 5 থেকে 8,000 ইভেন $10,000 পর্যন্ত এখানে আপনাকে চার্জ করতে পারে। ইভেন পথিমধ্যে অনেক সময় ব্ল্যাকমেলিং করে আরো বেশি টাকা আদায় করে এরা, যার কাছ থেকে যেরকম পাওয়া যায়। তারাই আপনাকে গাইড করবে বর্ডার পর্যন্ত এবং কখন কিভাবে ক্রস করতে হবে সব ডিরেকশন দিবে। একটা সারপ্রাইজিং ব্যাপার হইলো, বেলারুশের নিরাপত্তা বাহিনী অনেক সময় অভিবাসীদের কাটার যন্ত্র, বই ইত্যাদি সরবরাহ করে। এই ধরনের সুবিধাও সেখানে অ্যাভেলেবেল। ইউক্রেনিয়ান দালালদের যে গ্রুপ কাজ করে, তাদের সাথে আপনি যখন ডিল করবেন তখন তারা আপনাকে কিছু সিক্রেট সোশ্যাল মিডিয়া গ্রুপ আছে যেখানে আপনার অ্যাক্সেস দিবে এবং যাবতীয় সব ডিরেকশন সশরীরে দেওয়া সম্ভব না হলেও সেখানে দেবে। বর্ডারে কখন কোথায় যেতে হবে,
কোথায় মিলিত হতে হবে, এসব তথ্য দেওয়া হয় সেই গোপন সব সোশ্যাল মিডিয়া গ্রুপে। আপনাকে এখানে খুব বেশি সাবধান হইতে হবে। এরা ধরা খাবে না, ধরা খাবেন আপনি, কারণ এদের সবসময় এসকেপ প্ল্যান বা এক্সিট প্ল্যান থাকে। তবে এখানে আপনার মূল প্রবলেমটা হচ্ছে যে পোল্যান্ডে ঢোকার আগে পোল্যান্ড সীমান্তে পোল্যান্ড সরকার 5.5 মিটার উঁচু এবং 200 কিলোমিটার লম্বা একটা দেয়াল তৈরি করে রাখছে। সেই দেয়ালটা পার হওয়া খুবই টাফ এবং খুবই কঠিন এবং রিস্কি। অনেক সময় আপনি ধরা খাবেন, ধরা খেলে আবার সেই পুশব্যাক। তার উপর ওই অঞ্চলের তাপমাত্রা অনেক কম থাকে, -16, মানে 0-16 ডিগ্রি নিচে পর্যন্ত থাকে। গরম প্রধান দেশে মানুষদের জন্য এটা একটা ভয়াবহ রকমের ঠান্ডা আবহাওয়া। পোল্যান্ডে যে এত উঁচু এবং দীর্ঘ একটা দেয়াল তৈরি করছে অভিবাসীদের ঠেকানোর জন্য, এটা কিন্তু এমনিতেই করেন। এখানে কিছু বেশ ভয়াবহ ব্যাপার ঘটেছে। 2024 সালে পুলিশ সেনাবাহিনীর এক সোলজার, সার্জেন্ট ম্যাথিউস নামে এক সোলজার এখানে অভিবাসীদের ছুরিকাঘাতে নিহত হন। দেয়াল দেওয়া ছাড়াও সেখানে অনেক সময় ড্রোন দিয়ে সার্বক্ষণিক নিরাপত্তা রক্ষীরা নজরদারি করেন। 2025 সালের মার্চে পোল্যান্ডে এক আইন পাশ করা হয় যেখানে বলা হয় অবৈধভাবে সীমান্ত পার হয়ে কেউ যদি এখানে আশ্রয় চাইতে আসে তাহলে তাদেরকে আশ্রয় দেওয়া হবে না। তবে কিছু ব্যতিক্রম এরা রেখে দিয়েছে, যেমন শিশু, গর্ভবতী নারী এবং বেলারুশের নাগরিকরা এই আইনের আওতার বাইরে থাকবেন। সবচেয়ে আরেকটা মারাত্মক খবর হলো সেখান থেকে অন স্পটে কোনো এনজিও কর্মী বা সাংবাদিকরা ঢুকতে পারে না কিন্তু। ফলে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটলেও তা মিডিয়া কাভারেজ পাবে না। পোল্যান্ড অনেক সময় অভিযোগ করে যে বেলারুশ এবং রাশিয়া মিলিতভাবে অভিবাসীদেরকে ইচ্ছাকৃতভাবে তাদের সীমান্ত দিয়ে ইউরোপীয় ইউনিয়নের উপর একটা চাপ প্রয়োগ করতে ব্যবহার করে এবং তাদেরকে পুশিন করে। যাই হোক, এ পথে যাত্রা করার জন্য আপনার প্রচুর শারীরিক, মানসিক এবং আইনি ঝুঁকি আছে, সেটা সহজেই বুঝতে পারছেন। সীমান্তে এসে অনেক সময় সুযোগের অপেক্ষায় থাকতে হয় দিনের পর দিন। এই সময় অনেক সময় থাকে তীব্র শীত এবং ক্ষুধা, খাবার পানি ইত্যাদি শেষ হয়ে যায়। অনেক অভিবাসী এখানে মারা যান। শতকরা 30 জন অভিবাসী সফলভাবে পোল্যান্ডে পৌঁছাতে পারেন। সর্বশেষ যেই রুটটি নিয়ে বলবো সেটি হচ্ছে ব্ল্যাক সি রুট। তুরস্কের উত্তরে, ইউক্রেনের দক্ষিণে, রাশিয়া এবং জর্জিয়ার পশ্চিমে অবস্থিত যে সাগর সেটাকে ব্ল্যাক সি বা অনেকে কৃষ্ণ বা কালো সাগর বলে থাকেন। এই রুট তুলনামূলকভাবে খুবই কম ব্যবহার করা হয়। এর বেশ কিছু কারণ আছে, কেন সেটা বলছি। কালো সাগর পার হয়ে আপনি প্রথমে রোমানিয়া এবং বুলগেরিয়ায় পৌঁছাবেন, সেখান থেকে সরাসরি ইউরোপে যাবেন। তবে এই রুট ভূমধ্যসাগরের চেয়ে বেশি বিপজ্জনক, খুবই ঝুঁকিপূর্ণ এবং চ্যালেঞ্জিং। এটার কারণ হচ্ছে যে এখানে আবহাওয়া খুব দ্রুত পরিবর্তন হয়, হঠাৎ করে ঝড় উঠে যায় এবং তখন ছোট মাঝারি থেকে শুরু করে মোটামুটি বড় পর্যায়ে ট্রলার বা জাহাজও সেখানে ডুবে যায় এবং এটা একটা খুবই স্বাভাবিক ঘটনা। এছাড়া অন্যান্য রুটে অর্থাৎ বলকান বা ভূমধ্যসাগরীয় ওইসব অঞ্চলে যখন বেশি ধরপাকড় শুরু হয় এবং কড়াকড়ি শুরু হয়, তখন ইউরোপিয়ান স্মাগলাররা ইউরোপে মাদক এবং অস্ত্র চোরাচালান করতে এই রুটটা ব্যবহার করে। নেটোর উপস্থিতি কিন্তু সীমিত, নাই বললেই চলে, নজরদারি কম, সো স্মাগলাররা এই সুযোগটা ব্যবহার করে। কিন্তু প্রায়ই ফ্রন্টেক্স বা ইউরোপিয়ান ইউনিয়নের যে সীমান্তরক্ষী সংস্থা এবং রোমানিয়া, বুলগেরিয়ার কোস্টগার্ড যৌথভাবে একত্রে অভিযান চালায়। এছাড়াও এখানে উদ্ধার সহায়তা খুবই কম। কিন্তু বড় পণ্যবাহী জাহাজে যদি আপনি উঠে যেতে পারেন, সেক্ষেত্রে পার হওয়া সহজ হলেও ধরা খাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো এই রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার, এত সব রিস্ক ফ্যাক্টর আপনি বিবেচনা করে জীবনের মায়া ত্যাগ করে যদি এই সিদ্ধান্ত নিয়েই নেন, বিশেষ করে মধ্যপ্রাচ্যে আমাদের যারা সম্মানিত রেমিটেন্স যোদ্ধা ভাইয়েরা আছেন, তাদের ভেতরে অনেকে এই পথ বেছে নেন এবং ইউরোপে একটু ভালো আয় রোজগার করার আশায় কিন্তু তারা অবৈধভাবে পাড়ি জমান এবং এসেছেন। তো সেই ক্ষেত্রে আমি বলবো এই সিদ্ধান্তটা নেওয়া ঠিক হবে না। কেন ঠিক হবে না, সেই কেনর উত্তরটা খুঁজি এখন। চলুন। পুশব্যাক বা জোরপূর্বক ফেরত পাঠানো। আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে গ্রিস, ইটালি, স্পেন হচ্ছে মূল এন্ট্রি পয়েন্ট। অবৈধভাবে এসে অভিবাসীরা মূলত এসব দেশ দিয়েই ইউরোপে ঢুকে, অনেকে আবার এসব দেশে থেকেও যায়। এসে পৌঁছানোটাই বড় কথা না। যেহেতু আপনি এখানে একটা ভালো আয় রোজগার করতে বা ভালো একটা সুন্দর ভবিষ্যতের আশায় আসবেন, সেক্ষেত্রে এসব দেশ সম্পর্কে ভালোভাবে জেনে বুঝে সম্ভব হলে বৈধ উপায়ে আসার চেষ্টা করা উচিত বলে আমি মনে করি। ইউরোপে বর্তমান অবস্থা অনেকটাই খারাপ। সেটার মূল কারণটা কি সেটা নিয়ে আমি একটা ভিডিও বানাইছি। এই ভিডিওটা আপনারা সেখানে মূল কারণটা সম্পর্কে জানতে পারবেন, দেখে নিতে পারবেন, ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিব। দেখুন, আপনি যখন ইউরোপে অবৈধভাবে আসবেন তখন আপনার ক্ষেত্রে কিন্তু অ্যাসাইলাম বা আশ্রয় আবেদন করা ছাড়া অন্য কোনো বৈধ পথ খোলা থাকবে না। কিন্তু এই দেশগুলো অনেক সময় শরণার্থী আবেদন গ্রহণ না করে, অর্থাৎ আপনার আবেদনই নিবে না, সীমান্ত থেকেই পত্রপাঠ বিদায়। অনেক দেশে আপনার আবেদনপত্র নিলেও এটা অনেক দীর্ঘমেয়াদী একটা প্রসেস, সো জীবন তোলাধুনা করে ফেলবে। সো জীবন থেকে মূল্যবান সময় হারানোর একটা সমূহ সম্ভাবনা থাকবে যদি আপনি অবৈধ পথে এভাবে বর্ডার ক্রস করে ইউরোপে এন্ট্রি নেন। ইউরোপ মানেই টাকা না।
উচ্চ বেকারত্ব, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি অপরাধ প্রবণতাকে ট্রিগার করে। ইউরোপের বহু দেশ এসবের সাথে ফাইট দিয়া কোলায় উঠতে পারতেছে না। সেক্ষেত্রে আপনি এখানে অবৈধভাবে এসে কাগজপত্রহীন, ভাষাহীন অবস্থায় একে তো কাজ পাবেন না, তার উপর সারাক্ষণ একটা ভয়ের মধ্যে থাকবেন যে কখন পুলিশ ধরে দেশে পাঠিয়ে দেয়। অনেক দেশে ডোনাল্ড ট্রাম্প স্টাইলে প্রশাসন ধরপাকড় করে। সেক্ষেত্রে আপনাকে যেতে হবে আপনার দেশি কোনো রেস্টুরেন্ট বা দোকানে, সেখানে আরেক কাহিনী চলে। সেটা নিয়েও আমি ভিডিও বানাইছি, এই ভিডিওতে দেখে আসেন। মনে রাখবেন, বিদেশে সবার আগে আপনাকে যে ইচ্ছা মতো শোষণ করবে এবং মারা খাওয়াবে সে হচ্ছে আপনারই দেশি ভাই বা দেশি লোকজন। এটা 100% সত্য, লিখে রাখেন। এই পথে আসতে গিয়ে যদি জীবনটাই হারাতে হয়, শেষ পর্যন্ত যদি কলে বলে বেঁচেও যান, সেই ভয়াবহ স্মৃতি আপনাকে সারা জীবন ভোগাবে, পেইন দিবে। বৈধভাবে চেষ্টা করুন, সফল হবেন। সফল না হলেই যে জীবনে সব শেষ হয়ে গেছে তা কিন্তু না, বিদেশে আসাটাই সব না। আজকে এ পর্যন্তই। কষ্ট করে আমার সাথে ছিলেন, পুরো ভিডিওটা দেখলেন, সেজন্য অনেক ধন্যবাদ। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা করেন নাই, কৃতজ্ঞ থাকবো। আর নেক্সট ভিডিও পেতে চাইলে বেল বাজায় দিন। ভালো থাকবেন, বিদায়।